বিসমিল্লাহিররহমানিররহিম। দেখো, আজকে আমরা পরিমিতি অধ্যায় 16 এর 16.2 এর অনুশীলনী 16.2 এর যে অঙ্কগুলি আছে সেগুলি তুমি একটু দেখো। এখানে তুমি দেখতেই পাচ্ছ যে 4 নম্বরে একটি অঙ্ক আছে। দেখো, এটি আজকে আমরা সমাধান করার জন্য চেষ্টা করব সহজভাবে। এখানে দেখো যে একটি বর্গাকার মাঠের বাহিরে চারদিকে একটি বর্গাকার মাঠের বাহিরে চারদিকে 5 মিটার চওড়া একটি রাস্তা আছে। 5 মিটার চওড়া একটি রাস্তা আছে। দাঁড়িয়ে এরপরে দেখো, রাস্তার ক্ষেত্রফল 500 বর্গমিটার হলে মাঠের ক্ষেত্রফল নির্ণয় করো। রাস্তার ক্ষেত্রফল 500 মিটার বর্গমিটার হলে মাটির ক্ষেত্রফল নির্ণয় করো। মাঠের নির্ণয় করো। সলিউশন দেখো, এখানে তোমরা দেখতেই পাচ্ছ যে একটি বর্গাকার মাঠের চারিদিকে একটি বর্গাকার মাঠের বাইরে চারিদিকে 5 মিটার চওড়া একটি রাস্তা আছে। রাস্তার ক্ষেত্রফল 500 বর্গমিটার হলে মাঠের ক্ষেত্রফল নির্ণয় করো। তাহলে আমরা প্রথমে দেখো বর্গাকার মাঠটি এঁকে নিই। দেখো তো, প্রথমে আমরা বর্গাকার যদি মাঠটি এঁকে নেই তাহলে আমরা দেখি যে এখানে আমরা বর্গাকার মাঠ এঁকে নিতে পারি। এখানে দেখো, ধরে নাও ধরলাম যে এই বর্গাকার মাঠের দৈর্ঘ্য হলো x, তাহলে এই বাহু x, প্রত্যেকটা বাহুই যদি বর্গাকার মাঠের x হয় তাহলে এর ক্ষেত্রফল হবে এক বাহুর বর্গ, তার মানে x² বর্গ। যদি x মিটার হয় প্রত্যেকটা বাহু, এখন তোমার চারদিকে 5 মিটার চওড়া একটি রাস্তা আছে। এইখান থেকে এইটুকু তুমি মনে করো যে এই 5 মিটার, এইখান থেকে এইটুকু হবে তোমার
তাহলে 5 মিটার, যদি দৈর্ঘ্য বরাবর 5 মিটার, আবার প্রস্থ বরাবর 5 মিটার, যদি হয় এদিকে হবে 5, এদিকে হবে 5। তাহলে আমরা দৈর্ঘ্য বরাবর 5 মিটার, আবার প্রস্থ বরাবর 5 মিটার করে যদি তুমি বাড়াও, দেখা যাচ্ছে যে এই বর্গাকার মাঠ যদি হয় যে এ বি সি একটি বর্গাকার মাঠ, এখানে একটু খেয়াল করো। তাহলে এই এবিসি বর্গাকার মাঠের এখান থেকে এইটুকু যদি বাড়াও তুমি 5, তাহলে ভিতরের যে বর্গাকার মাঠটা আছে সেটা ছিল তোমার, এর বাহুর দৈর্ঘ্য আমরা ধরে নিলাম যে x মিটার। আর এটি যদি দৈর্ঘ্য বরাবর বা প্রস্থ বরাবর যদি বৃদ্ধি করা হয়, এখান থেকে এখানে চতুর্দিকে যেহেতু বলা হচ্ছে 5 মিটার, তাহলে এদিকে বাড়বে দৈর্ঘ্য 5, এদিকেও বাড়বে দৈর্ঘ্য 5, বা প্রস্থ বরাবর যদি তুমি চিন্তা করো তাহলে এদিকে বাড়বে দৈর্ঘ্য আরও 5, এদিকে 5, তাহলে মোট দৈর্ঘ্য বাড়লো দুদিকে 5 আর 5 10। তাহলে আমরা সমাধান ধরে নিই যে, মনে করি, দেখো, মনে করি বর্গাকার মাঠের বাহুর দৈর্ঘ্য হলো, বা এক বাহুর দৈর্ঘ্য বলতে পারো, বর্গাকার মাঠের এক বাহুর দৈর্ঘ্য ধরে নিলাম x মিটার। মনে করো এইখান থেকে এইটুকু বা এইখান থেকে এইটুকু ধরে নিলাম x মিটার। সুতরাং বর্গাকার মাঠের ক্ষেত্রফল আমরা জানি এক বাহুর বর্গ, তার মানে x হলো এক বাহু, এর বর্গ করলে x স্কয়ার, তো বর্গ মিটার। তাহলে বর্গাকার মাঠের ক্ষেত্রফল আমরা পেলাম x স্কয়ার বর্গ মিটার। এখন যদি রাস্তার একটি রাস্তা আছে, যেহেতু চারদিকে 5 মিটার চওড়া একটি রাস্তা আছে, তাহলে চারদিকে যদি 5 মিটার চওড়া রাস্তা হয়, তাহলে তুমি একটু খেয়াল করো, তাহলে দৈর্ঘ্য বরাবর এদিকে 5 বাড়লো, ডাইনে মনে করো বামেও 5 বাড়লো, তাহলে দুদিকে 5 আর 5 10 মিটার বাড়লো, বা প্রস্থ বরাবরও 10 মিটার বাড়বে, যেহেতু বর্গাকার মাঠের চতুর্দিকের বাহুর দৈর্ঘ্য সমান। তাহলে আমরা লিখতে পারি, সুতরাং দেখো যে রাস্তা সহ বর্গাকার মাঠের দৈর্ঘ্য, রাস্তা সহ বর্গাকার মাঠের এক বাহুর দৈর্ঘ্য হবে, তুমি খেয়াল করো, x হলো আগে আর 5 এদিকে 5, মোট হবে তোমার 5 দুগুণে 10, দুই দিকে বাড়বে, তাহলে x প্লাস 10 মিটার হবে রাস্তা সহ বর্গাকার মাঠের এক বাহুর দৈর্ঘ্য। দেখো, রাস্তা সহ বর্গাকার মাঠের এক বাহুর দৈর্ঘ্য হবে x প্লাস, দুই দিকে 5 5 করে বাড়লো, এদিকে 5 এদিকে 5, তাহলে হলে 5 আর 5, অর্থাৎ 5 এর 2 দিয়ে গুণ দিলে 5 দুগুণে 10 যোগ x প্লাস 10 মিটার। অতএব আমি যদি লিখি যে রাস্তা সহ, দেখো রাস্তা সহ বর্গাকার মাঠের ক্ষেত্রফল, রাস্তা সহ বর্গাকার মাঠের ক্ষেত্রফল হলো x প্লাস 10 হোল স্কয়ার। তাহলে আমরা লিখতে পারি x স্কয়ার প্লাস, এটিকে ভাঙাও, তাহলে হবে 2 ইন্টু a ইন্টু b হলো 10, b স্কয়ার মানে হবে তোমার 10 স্কয়ার। এটিকে লেখা যায় x স্কয়ার 10 দুগুণে 20, x
প্লাস 10×100। এই রাস্তা সহ বর্গাকার মাঠের ক্ষেত্রফল হলো x² 20x প্লাস 100। এখন এই রাস্তা সহ ক্ষেত্রফল থেকে যদি রাস্তার বাদে যে ক্ষেত্রফল ছিল x² বাদ দিলে পাওয়া যাবে কত? এই রাস্তার ক্ষেত্রফল। একটু তোমরা খেয়াল করো যে রাস্তা সহ এই যে বড় ABCD বর্গাকার ক্ষেত্রটি দেখতেছ, এটির ক্ষেত্রফল হচ্ছে তোমার x² প্লাস 20x প্লাস 100। এই রাস্তা বাদে যদি এই ভিতরের ক্ষেত্রফলটুকু বাদ দাও এইটার থেকে, তাহলে তুমি পেয়ে যাবে এই রাস্তার ক্ষেত্রফল। অর্থাৎ চতুর্দিকে যে রাস্তাটা আছে এই রাস্তার ক্ষেত্রফল পাওয়া যাবে। রাস্তা সহ এত থেকে যদি তুমি এই রাস্তা বাদে যে ভিতরের ক্ষেত্রফলটুকু আছে x² বর্গ মিটার, এটুকু বাদ দিলেই তুমি রাস্তার ক্ষেত্রফল পেয়ে যাবে। তাহলে চলো আমরা এবার রাস্তার ক্ষেত্রফল বের করি, তাহলেই তুমি প্রশ্ন মতে লিখতে পারবে। আশা করি যে এইটুকু তোমরা বুঝতে পেরেছ। এইবার দেখো, তাহলে আমরা দেখি রাস্তার ক্ষেত্রফল কিভাবে বের করা যায় প্রশ্ন মতে। এখানে দেখো যে প্রশ্ন মতে আমরা পাচ্ছি x² প্লাস দেখো 20x প্লাস 100 মাইনাস হবে রাস্তা বাদে যে ভিতরের ক্ষেত্রফল, সেটুকু বাদ দিলেই বের হয়ে যাবে আমার রাস্তার ক্ষেত্রফল। তাহলে রাস্তার ক্ষেত্রফল এখানে আছে দেওয়া তোমার 500 বর্গমিটার। তাহলে আমরা সমাধান করি। দেখো x², এটা বাদ যায়, থাকছে এখানে 20x, এখানে থাকছে তোমার 100 = 500, বা এইখানে দেখো যে 20x = 500 মাইনাস তোমার 100, এইখানে তোমার অবশিষ্ট রইল 400। দেখো, বা x = আমরা বের করতে পারি যে 20 দ্বারা 400কে যদি তুমি ভাগ দাও 20 এইখানে x এর মান পেলাম আমরা 20। তাহলে এই বর্গাকার মাটির যে বাহুর দৈর্ঘ্য x এর মান আমরা 20 পেয়েছি। তাহলে 20 পেলাম বর্গাকার মাঠের বাহুর দৈর্ঘ্য। এখন আমাদের নির্ণয় করতে হবে যেটা, সেটি হলো যে বর্গাকার মাঠের ক্ষেত্র বলা হচ্ছে মাঠের ক্ষেত্রফল। অতএব আমরা লিখতে পারি যে বর্গাকার, দেখো বর্গাকার মাঠের ক্ষেত্রফল, দেখো এখানে বর্গাকার মাঠের ক্ষেত্রফল সমান হলো যে x² বর্গ মিটার। আশা করি সেটি কিন্তু এখানে দেখো এই 20, এখানে x² বর্গ মিটার, সুতরাং 40 বর্গ মিটার। এখানে আমরা বর্গাকার মাঠের ক্ষেত্রফল পেলাম x² বর্গ মিটার, অর্থাৎ 40 বা 400 বর্গ মিটার। আশা করি তোমরা ব্যাপারটি বুঝতে পেরেছ। এখানে আনসার শেষ হলো, বা অঙ্কটি সমাপ্ত হলো, এখানে আনসার শেষ। আশা করি প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা সবাই এটি বুঝতে পেরেছ। পরিষ্কার? ওকে, তাহলে আমরা যাই পরবর্তী অঙ্কে। পরবর্তী অঙ্কটি হচ্ছে যে 5 নম্বরের অঙ্কটি, একটি বর্গক্ষেত্রের পরিসীমা একটি আয়তক্ষেত্রের পরিসীমার সমান। বর্গক্ষেত্রটির দৈর্ঘ্য প্রস্থের হবে 3 গুণ এবং এর ক্ষেত্রফল 768 বর্গমিটার। প্রতিটি 40 সেন্টিমিটার বর্গাকার পাথর দিয়ে বর্গক্ষেত্রটি বাঁধতে মোট কটি পাথর লাগবে, এটি আমাদের বের করতে হবে। তাহলে আমরা এটি এবার মুছে নিলাম। চলো দেখো, আমরা
এই 5 নম্বরের অঙ্কটি সমাধান করার জন্য তোমাদের সুবিধার্থে আমি প্রথমে তোমাদের এই 5 নম্বরের অঙ্কটির দাগ লিখে দিচ্ছি। দেখো 5 নম্বরের দেখো দাগটা হলো পেজ নম্বর হচ্ছে তোমার 310 নম্বর তোমার পাঠ্য বইয়ের পৃষ্ঠায় আছে। অঙ্কটি দেখো অনুশীলনী 16.2 একটি বর্গক্ষেত্রের পরিসীমা। দেখো আমি অঙ্ক ডাকটি লিখছি। একটি বর্গক্ষেত্রের পরিসীমা একটি আয়তক্ষেত্রের পরিসীমার সমান একটি আয়তক্ষেত্রের পরিসীমার সমান পরিসীমার সমান আয়তক্ষেত্রটির দৈর্ঘ্য প্রস্থের 3 গুণ। আয়তক্ষেত্রটির দৈর্ঘ্য তোমার প্রস্থের 3 গুণ। 3 গুণ এবং ক্ষেত্রফল 768 বর্গমিটার। 768 বর্গ মিটার। প্রতিটি 40 সেন্টিমিটার বর্গাকার পাথর দিয়ে প্রতিটি 40 সেন্টিমিটার বর্গাকার পাথর দিয়ে দেখো বর্গক্ষেত্রটি বাঁধতে মোট কয়টি পাথর লাগবে দিয়ে বর্গক্ষেত্রটি বাঁধতে মোট কয়টি পাথর লাগবে, কয়টি পাথর লাগবে। দেখো এখানে প্রশ্নবোধক চিহ্ন হচ্ছে যে কয়টি পাথর লাগবে। দেখো একবার সলিউশন বা সলভ আমরা দেখি। একটি বর্গক্ষেত্রের পরিসীমা একটি আয়তক্ষেত্রের পরিসীমার সমান। আয়তক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থের হচ্ছে 3 গুণ। তাহলে ধরি সমাধানে যে আয়তক্ষেত্রের প্রস্থ ধরলাম তোমার x মিটার। আয়তক্ষেত্রের প্রস্থ হলো তোমার x মিটার এবং আয়তক্ষেত্রের দৈর্ঘ্য হচ্ছে প্রস্থের তোমার 3 গুণ। তাহলে দৈর্ঘ্য x 3 গুণ যদি হয় তাহলে x এর 3 গুণ হবে 3x মিটার। আশা করি তোমরা একটি ব্যাপার বুঝতে পেরেছো। প্রস্থ যেহেতু x তাহলে তার দৈর্ঘ্য হবে তার 3 গুণ। তার এই x কে 3 দ্বারা গুণ করলাম 3x মিটার। অতএব আয়তক্ষেত্রের ক্ষেত্রফল, সুতরাং দেখো আয়তক্ষেত্রের এই দিলাম ক্ষেত্রফল
ফল সমান আমরা পাই যে দৈর্ঘ্য গুণন দৈর্ঘ্য হলো 3x আর প্রস্থ হচ্ছে তোমার x বর্গ মিটার। তাহলে দেখো এখানে 3x বর্গ মিটার আয়তক্ষেত্রের ক্ষেত্রফল। তাহলে আমরা প্রশ্ন মতোই লিখতে পারি, দেখো আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কিন্তু আমার ডাকে বলা হচ্ছে যে আয়তক্ষেত্রটির ক্ষেত্রফল হচ্ছে 768 বর্গমিটার। তাহলে আমরা লিখতে পারি যে 768 বর্গমিটার বা x স্কয়ার ইকুয়াল টু আমরা লিখতে পারি 768 বাদ দিলে আমরা পাই, দেখো কাটলে 3 25 হচ্ছে তোমার 75। তাহলে আমরা এখানে দেখছি কাটলে 256 পাওয়া যাচ্ছে বা x ইকুয়াল টু আমরা লিখতে পারি √256 বা হলো তোমার 16। x এর মান আমরা পেলাম 16 মিটার। তাহলে x এর মান এখানে পেয়েছি 16। আবার যেহেতু বলা হচ্ছে যে আয়তক্ষেত্রটির, তাহলে প্রস্থ পেলাম 16, দৈর্ঘ্য 3 গুণ, তাহলে অতএব আয়তক্ষেত্রের আবার বলা হচ্ছে প্রথম দিকে দেখো একটি বর্গক্ষেত্রের পরিসীমা একটা আয়তক্ষেত্রের পরিসীমার সমান। তাহলে আমরা লিখতে পারি যেহেতু বর্গক্ষেত্রের পরিসীমা আয়তক্ষেত্রের পরিসীমার হচ্ছে তোমার সমান, তাহলে আমরা লিখতে পারি অতএব বর্গক্ষেত্রের পরিসীমা, দেখো বর্গক্ষেত্রের এইখানে দেখো বর্গক্ষেত্রের পরিসীমা আমরা লিখতে পারি অতএব আয়তক্ষেত্রের পরিসীমা। তাহলে আমরা লিখতে পারি, দেখো এখানে তো বর্গক্ষেত্রের পরিসীমা, আগে আমরা চলো আয়তক্ষেত্রের পরিসীমাটা বের করে নিই। সুতরাং আয়তক্ষেত্রের পরিসীমা সমান 2 ইন্টু দৈর্ঘ্য যোগ প্রস্থ। এটা কিন্তু তোমাদের আমি আগেই শিখিয়েছিলাম গত পর্বে সূত্রাবলী। তাহলে মিটার, যেহেতু এটি হবে মিটার, তাহলে দেখো 2 ইন্টু দৈর্ঘ্য হলো 3x প্লাস প্রস্থ হলো তোমার x। এইখানে তুমি লিখতে পারো, দেখো গুণন 3x আর x হচ্ছে তোমার 4x মিটার, 4 দুগুণে তোমার 8x। দেখো 8 গুণন x এর মান হলো 16, 8 16 128 বর্গ মিটার। এটা হলো এত মিটার, তুমি লিখতে পারো, মিটার লিখে দিলাম। তাহলে এখানে লেখা গেল, দেখো আয়তক্ষেত্রের পরিসীমা হচ্ছে 128 মিটার। এখন 28 মিটার হলো আয়তক্ষেত্রের পরিসীমা। এখন আমরা যদি, যেহেতু বলা হচ্ছে যে আয়তক্ষেত্রের পরিসীমা একটি বর্গক্ষেত্রের পরিসীমার সমান, তাহলে আমরা এটি মুছে নিতে পারি। দেখো এইখানে দাগটি একটু মুছে নিলাম। দেখো যেহেতু বলা হচ্ছে যে এইখানে যে বর্গক্ষেত্রের পরিসীমা ইকুয়াল টু হলো তোমার আয়তক্ষেত্রের পরিসীমা। এই আয়তক্ষেত্রের পরিসীমা সমান, তাহলে আমরা লিখতে পারি, দেখো এই আয়তক্ষেত্রের পরিসীমা কিন্তু আমরা বের করে ফেলেছি এখানে 128 মিটার। তাহলে আমরা বসিয়ে দিই, অতএব
128 হলো তোমার এই আয়তক্ষেত্রের পরিসীমা। সুতরাং আমরা পেয়ে গেলাম যেহেতু, সুতরাং বর্গক্ষেত্রের পরিসীমা হচ্ছে 128। অতএব বর্গ ক্ষেত্রের পরিসীমা দেখো আমরা পেলাম 128 মিটার। এই বর্গক্ষেত্রের পরিসীমা এখানে পেয়ে গেলাম। তাহলে আমরা এবার বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য নির্ণয় করি। দেখো, অতএব বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য, সুতরাং বর্গক্ষেত্রের এক বাহুর দৈর্ঘ্য, দেখো এক বাহুর দৈর্ঘ্য আমরা বের করতে পারি কিভাবে? বর্গক্ষেত্রের পরিসীমা বলতে আমরা বুঝি যে বর্গক্ষেত্রের, যেমন মনে করো তুমি একটা বর্গক্ষেত্র, এই বর্গক্ষেত্রের যদি পরিসীমা বলতে 4 বাহুর দৈর্ঘ্য, তাহলে 4 বাহুর দৈর্ঘ্য যদি 128 হয়, তাহলে প্রতি বাহুর দৈর্ঘ্য এটিকে 4 দ্বারা ভাগ দিলে 32 পাওয়া যাবে। প্রত্যেক বাহু তোমার দেখো 4 দ্বারা ভাগ দেই, তাহলে হবে তোমার 32 মিটার। আশা করি তোমরা এটি বুঝতে পেরেছ যে বর্গক্ষেত্রের এক বাহুর দৈর্ঘ্য আমরা পেলাম 32। এর 4 বাহু যদি হয়, অর্থাৎ এই 4 বাহুর দৈর্ঘ্যের সমষ্টি হচ্ছে তোমার বর্গক্ষেত্রের পরিসীমা। যেহেতু বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য প্রত্যেকটি সমান, তাই আমরা 128কে 4 দ্বারা ভাগ করে এক বাহুর দৈর্ঘ্য আমরা পেয়েছি 32 মিটার। তাহলে যদি 32 মিটার হয়, অতএব বর্গক্ষেত্রের ক্ষেত্রফল আমরা বের করতে পারি। সুতরাং বর্গক্ষেত্রের ক্ষেত্রফল আমরা লিখতে পারি যে এক বাহুর বর্গ, এক বাহু যেহেতু 32, তাই এই এক বাহুর বর্গ হচ্ছে তোমার দেখো এত বর্গ মিটার। আশা করি ব্যাপারটি বুঝতে পেরেছ। বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে এক বাহুর বর্গ। তাহলে আমার এনে এক বাহুর দৈর্ঘ্য হলো তোমার 32, এর উপর বর্গ দিলে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল পাওয়া যায় 1024 বর্গ মিটার। আশা করি ব্যাপারটি তোমরা বুঝতে পেরেছ। তাহলে আমরা বর্গক্ষেত্রটির ক্ষেত্রফল পেলাম 1024 বর্গ মিটার। এখন আমরা দেখো যে প্রতিটি 40 সেন্টিমিটার বর্গাকার পাথর দিয়ে এই বর্গক্ষেত্রটি বা 1024 বর্গক্ষেত্রটি বাঁধতে কয়টি পাথর লাগবে সেটি আমাদেরকে বের করতে হবে। তাহলে দেখো আমরা দেখি এবার যে একটি পাথরের ক্ষেত্রফল, অতএব আমরা লিখতে পারি যে একটি পাথরের ক্ষেত্রফল আমরা যদি বের করি, যেহেতু পাথরটি হচ্ছে বর্গাকৃতি, একটি পাথরের ক্ষেত্রফল এখানে 40 সেন্টিমিটার দেওয়া আছে। যদি আমরা এটিকে, যেহেতু এটি হচ্ছে বর্গ মিটার, এটিকেও মিটারে নিতে হবে, 40 সেন্টিমিটারকে আমরা যদি 100 দিয়ে ভাগ করি, তাহলে দেখো এটি হয়ে যাবে মিটার। এত হবে মিটার। তাহলে এটি একটি পাথরের ক্ষেত্রফল বর্গ মিটার। দেখো তাহলে আমরা এই 40 সেন্টিমিটারকে 100 দ্বারা ভাগ করলাম। কেন ভাগ করলাম? আমরা অষ্টম শ্রেণীর পাঠ্য বইয়ে অধ্যায় 3 এইখানে পড়ে আসছে যে 100 সেন্টিমিটার হচ্ছে তোমার 1 মিটার। তাহলে 40 সেন্টিমিটারকে 100 দ্বারা ভাগ করলে আমরা পাই মিটার। আর এই মিটারকে, যেহেতু একটি পাথরের দৈর্ঘ্য হলো এত, বর্গাকার যেহেতু পাথর, কাজেই আমরা যদি এইখানে তুমি এটিকে ভাগ করো, তাহলে দেখো ব্যাপারটি কি দাঁড়ায়। এইটিকে ভাগ করলে আমরা পাই
4 মিটার। এইখানে এত হচ্ছে তোমার বর্গ মিটার। যদি আমরা এখানে স্কয়ার করি তাহলে এটির উপর স্কয়ার দিলে আমরা পাইব তো বর্গ মিটার। একটি পাথরের ক্ষেত্রফল আমরা পাব 0.14 বর্গ মিটার। আশা করি তোমরা এইটুকুই বুঝতে পেরেছ। একটি পাথরের ক্ষেত্রফল আমরা পেলাম 0.16 বর্গ মিটার। তাহলে 0.16 বর্গ মিটার একটি পাথরের ক্ষেত্রফল আমরা পেলাম। একটি পাথরের ক্ষেত্রফল যদি এত বর্গ মিটারে পাথর লাগবে দেখো একটি, তাহলে এইখানে দেখো যে আমরা লিখতে পারি যে এখানে যে একটি লাগে, সুতরাং যে 0.16 বর্গ মিটারে পাথর লাগবে কয়টি? দেখো পাথর লাগে তোমার একটি। তাহলে এইখানে খেয়াল করো, অতএব 1 বর্গ মিটারে পাথর লাগবে, 1 বর্গ মিটারে পাথর লাগে দেখো কয়টি লাগে? একটি। তাহলে 1 বর্গ মিটারে পাথর লাগবে বা লাগে, এই ভাগ দিলাম 1/0.6 এতটি। অতএব 1024 বর্গ মিটারে বর্গক্ষেত্রের ক্ষেত্রফলে দেখি কতটি পাথর লাগে। তাহলে আমরা এখানে লিখতেই পারি যে 1.24 এই বর্গ মিটার এ পাথর কতটি লাগবে সেটা আমরা কিন্তু এবার এখান থেকে বের করতে পারি। তাহলে আমরা এটি মুছে নেই। দেখো এইবার আমরা দেখি যে এইখানে তোমার পাথর লাগবে 6400টি। আশা করি যে এইখানে তোমার আনসার শেষ হলো যে বর্গাকার ক্ষেত্রটিকে বাধাই করতে মোট পাথর লাগে 6400টি। আশা করি তোমরা এটি বুঝতে পেরেছ। অতএব আমরা 5 নম্বরের অঙ্কটির এখানে শেষ করলাম। এখন চলো আমরা যাই পরবর্তী আরেকটি অঙ্কে। দেখো এখানে আমরা 5 নম্বরের অঙ্কটি শেষ করেছি। এখানে দেখো এখন দেখো যে এই পরবর্তী যে অঙ্কটি আছে সেটি আমরা একটু দেখে নেই। এখানে তোমার পরবর্তী অঙ্কটি হলো যে আমরা 5 নম্বরের অঙ্কটি সমাধান করেছি। এখন তুমি দেখো যে পরবর্তী যে অঙ্কটি হচ্ছে সেটি হচ্ছে তোমার, এবার আমরা এটি মুছে নিতে পারি। দেখো আমরা এটিকে মুছে নেই। 5 নম্বর অঙ্কটি সমাপ্ত, এখানে শেষ করলাম। এখন আমরা দেখি 6 নম্বরে একটা অঙ্ক আছে, একটি আয়তাকার ক্ষেত্রের। দেখো 6 নম্বরে অঙ্কটি হচ্ছে একটি আয়তাকার ক্ষেত্রের ক্ষেত্রফল। একটি দেখো আয়তাকার ক্ষেত্রের ক্ষেত্রফল এখানে 160 বর্গ মিটার, 160 বর্গ মিটার। আয়তাকার ক্ষেত্রের ক্ষেত্রফল 160 বর্গ মিটার। যদি এর দৈর্ঘ্য, যদি এর দৈর্ঘ্য 6 মিটার
কমানো হয়। 6 মিটার কম হয়, দেখো এখানে হচ্ছে 6 মিটার কম হয়, তবে ক্ষেত্রটি বর্গাকার হয়। তবে ক্ষেত্রটি বর্গাকার হয়। আয়তাকার ক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থ নির্ণয় করো। আয়তাকার ক্ষেত্রের দৈর্ঘ্য ও প্রস্থ নির্ণয় করো। সলিউশন দেখো, এখানে হচ্ছে যে তুমি দেখতে পাচ্ছ একটি আয়তাকার ক্ষেত্রের ক্ষেত্রফল 160 বর্গ মিটার, যদি এর দৈর্ঘ্য 6 মিটার কম হয় তবে ক্ষেত্রটি বর্গাকার হয়। আয়তাকার ক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থ নির্ণয় করো। তাহলে আমরা প্রথমে সমাধান দেখো ধরি। আয়তাকার ক্ষেত্রের প্রস্থ দৈর্ঘ্য যদি ধরি আয়তাকার ক্ষেত্রের দৈর্ঘ্য বা প্রস্থ যে কোনো একটা ধরতে পারো, যেহেতু ক্ষেত্রফল দেওয়া আছে। আয়তাকার ক্ষেত্রের দৈর্ঘ্য ধরলাম x মিটার, তাহলে দৈর্ঘ্য যদি x মিটার হয়, খেয়াল করো বিষয়টি, একটা আয়তাকার ক্ষেত্রের দৈর্ঘ্য হচ্ছে তোমার x মিটার, কিন্তু ক্ষেত্রফল দেওয়া আছে 160 বর্গ মিটার। তাহলে আমরা জানি ক্ষেত্রফল সমান হলো দৈর্ঘ্য গুণন হচ্ছে তোমার প্রস্থ। তাহলে আমরা দৈর্ঘ্য যদি এত হয়, এইটিকে যদি দৈর্ঘ্য দ্বারা ভাগ করি তাহলে আমরা পেয়ে যাব প্রস্থ অর্থাৎ ক্ষেত্রফলকে। এবং সুতরাং আয়তাকার ক্ষেত্রের, অতএব আয়তাকার ক্ষেত্রের প্রস্থ হবে, প্রস্থ ক্ষেত্রফল যেহেতু 160 বর্গ মিটার, এটিকে যদি দৈর্ঘ্য দ্বারা ভাগ করো তাহলে আমরা অবশ্যই প্রস্থ পাবো এত মিটার। আশা করি তোমরা ব্যাপারটি বুঝতে পেরেছ। আবার বলা হচ্ছে দেখো, যদি এর দৈর্ঘ্য 6 মিটার কম হয়, দৈর্ঘ্য যদি তুমি 6 মিটার কমাও, আবার দৈর্ঘ্য 6 মিটার, দেখো দৈর্ঘ্য 6 মিটার কম হলে তাহলে ক্ষেত্রটির দৈর্ঘ্য হবে, ক্ষেত্রটির দৈর্ঘ্য হয় সমান, দেখো এখানে দৈর্ঘ্য যদি 6 মিটার কম হয় তাহলে ক্ষেত্রটির দৈর্ঘ্য হয় x - 6 মিটার। আশা করি ব্যাপারটি তোমরা বুঝতে পেরেছ। যেহেতু বলা হচ্ছে যে দৈর্ঘ্য 6 মিটার কম হয়, তাহলে ক্ষেত্রটির দৈর্ঘ্য হবে x থেকে 6 বাদ, তখন কিন্তু ক্ষেত্রটি বর্গাকার হয়। এই শর্ত অনুসারে যদি দৈর্ঘ্য 6 মিটার কমানো হয় তাহলে ক্ষেত্রটি হয় বর্গাকার, তাহলে দৈর্ঘ্য আর প্রস্থ কি হবে, সমান হয়ে যাবে। অতএব প্রশ্ন মতে আমরা লিখতে পারি, যদি দৈর্ঘ্য 6 মিটার কম হয় তাহলে ক্ষেত্রটি কিন্তু বর্গাকার হয়। তাহলে আমরা লিখতে পারি দেখো x - 6, তাহলে ক্ষেত্রের দৈর্ঘ্য আর প্রস্থ কিন্তু সমান হয়ে যায়। তাহলে আমরা এই জন্য প্রশ্ন মতে লিখলাম যে x - 6
160/x দৈর্ঘ্য আর প্রস্থ যেহেতু সমান 6 মিটার, কম হলে আড়াআড়ি গুণ দাও, x² - 6x = 160 বা x² - 6x মাইনাস হচ্ছে তোমার 160। এখানে আমরা দেখো পক্ষান্তর করে একদিকে নিয়ে আসলাম, কারণ হচ্ছে তোমার এখানে আড়াআড়ি গুণ করছি, x² - 6x আর এইদিকে 1 দ্বারা গুণ করলে তাহলে হলো তোমার এটির নিচে একটি 1 আছে আর এটির নিচে যেহেতু x আছে, কোণাকুণি বা আর গুণন করে আমরা এটুকু পেয়েছি। পক্ষান্তর করে x² - 6x মাইনাস 160 পেলাম। এখন চলো তাহলে আমরা উপরে চলে যাই। উপরে যাই, দেখো ব্যাপারটি কি দাঁড়ায়। এইখানে আমরা উপরে চলে গেলাম। এখন দেখো বা যে আমরা এটিকে মিডল ফ্যাক্টর যদি করি, 16 যদি x দেই প্লাস তোমার 10x মাইনাস 160 বর্গ এত, সুতরাং 0 লিখতে পারি। দেখো বা আমরা লিখতে পারি যে x কমন গেলে x 16 আর এখানে তো 16টা দিছি মাইনাস 10টা প্লাস, কাজে আমার 10টি গেলে আগের 6টি ঠিক থাকে। মিডল ফ্যাক্টর ভাঙিয়েছি আমরা, এখানে 10 যদি তুমি কমন দাও তাহলে x - 16 থাকে। আশা করি তোমরা ব্যাপারটি বুঝতে পেরেছ। মিডল ফ্যাক্টর করেছি এবং দুটো রাশির থেকে x কমন নিলাম, x + 16, এখান থেকে 10 কমন, x - 16, তাহলে x - 16 দুটো রাশি আছে, যেহেতু আমরা একটি রাশি নিতে পারি x - 16 আর প্লাস হচ্ছে তোমার x + 10, বাহিরেরটার সাথে বাইরেরটা আমরা নিলাম = 0। আবার যেহেতু দুটো রাশির গুণফল যদি 0 হয়, যে কোনো একটি সমান আলাদা আলাদা 0 হয়, বা আমরা লিখতে পারি x = 16। হ্যাঁ, এইখানে x = আমরা পেলাম 16, আমরা এটুকু মুছে নিতে পারি। দেখো তাহলে আমরা এবার দেখো এটুকু হলো x = 16, অথবা আমরা লিখতে পারি x = 0, বা কারণ x এর মান নেগেটিভ হতে পারে না। নেগেটিভ হলে ক্ষেত্রের দৈর্ঘ্য বা প্রস্থ থাকে না, কাজেই এটি গ্রহণযোগ্য নয়। 10 গ্রহণযোগ্য নয়, এটি তুমি লিখে দিতে পারো গ্রহণযোগ্য নহে। x = -10 আমরা গ্রহণ করি নাই, সুতরাং নির্ণীয় আয়তকার ক্ষেত্রের দৈর্ঘ্য, অতএব আয়তকার, দেখো আয়তকার ক্ষেত্রের দৈর্ঘ্য হবে x সমান আমরা পেলাম 16 মিটার, দৈর্ঘ্য হলো 16 মিটার, এবং আয়তকার ক্ষেত্রের প্রস্থ হবে তোমার, যেহেতু প্রস্থ আমরা জানি এখানে 160/x এর মান পেলাম 16, ভাগ দিলে হবে আমার 10 মিটার। আশা করি প্রিয় শিক্ষার্থীরা তোমরা এটি বুঝতেই পেরেছ। এখানেই তোমার এই অঙ্কটির সমাধান শেষ করলাম, যেহেতু আনসার এখানে দেওয়া হলো। আমার কাছে যে প্রশ্ন করা হচ্ছিল যে ক্ষেত্রটির দৈর্ঘ্য এবং প্রস্থ নির্ণয় করো, তাহলে আমি এখানে দৈর্ঘ্য পেলাম 16 মিটার এবং প্রস্থ পেলাম, যেহেতু প্রস্থ আমরা 160/x লিখেছিলাম, বাদ দিয়ে দিলাম, পেয়ে গেলাম 10 মিটার। আশা করি প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা সবাই অঙ্কটি বুঝতে পেরেছ, এবং আশা করি যে সকলেই খাতা কলম নিয়ে যদি নিয়মিতভাবে এটি প্র্যাকটিস করো, তাহলে আমার মনে হয় যে তোমরা সবগুলো অঙ্কই, অর্থাৎ বাসায় বসে প্রাইভেট না পড়েও তোমরা অঙ্কগুলির সমাধান করতে পারবে ইনশাল্লাহ। আর আমি দেখো এখান থেকে যে আমরা অঙ্কটি সমাধান করেছি, সেটি পর্যায়ক্রমে বাকিগুলো সমাধান করে দেওয়ার তোমাদের চেষ্টা করব। আর একটি বিশেষ কথা এখানে বলে যায়, যদি আমার ভিডিওটি তোমাদের কাছে ভালো লাগে এবং উপকারী মনে হয়, তাহলে অবশ্যই তোমরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবা এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবা।
ভিডিওটি বন্ধুবান্ধবের কাছে শেয়ার করে দেবা, একটি কমন একটি লাইক অবশ্যই করে যাবা। আজকে আমি এখান থেকেই বিদায় নিলাম। আল্লাহ হাফেজ। দেখা হবে পরবর্তী অন্য আরেক দিন অন্য কোনো ভিডিও নিয়ে। খুদা হাফেজ। ভালো থাকো।